হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমার এই ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে আছি অর্ণব। আমি পড়াশোনা করছি বুয়েটে। তো তোমাদের সাথে ফিজিক্সের একটা জার্নি শুরু করছি নতুন। তো আমরা চেষ্টা করব যে 7টা ক্লাসের মধ্যে তোমাদেরকে ফিজিক্সের যেই সিলেবাসটায় তোমাদের এসএসসি পরীক্ষা হবে সেটা গুছিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের পড়াটা। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার। এবং তোমাদের অনেকেরই একটা কনসেপশন আছে, যেটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার নিজেরও একটা কনসেপশন ছিল যে এই চ্যাপ্টারটা আসলে কতটুকু দরকার বা এটা আসলে লাগে কিনা। তো আমি বলবো যে তোমরা প্র্যাকটিক্যাল যারা পরীক্ষা দিবে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই চ্যাপ্টারটা কেন ভালো করে শেখা, কারণ প্র্যাকটিক্যালে এটা অবভিয়াসলি কাজে লাগবে এবং প্র্যাকটিক্যালের জন্য অ্যাকচুয়ালি কীভাবে কাজে লাগবে এবং কি কি করতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো। এবং তোমাদের বোর্ড পরীক্ষায় একটা কোয়েশ্চেন হলে ওই চ্যাপ্টার থেকে থাকে, তবে আমি রেকমেন্ড করি যে ওই কোয়েশ্চেনটা আনসার না করার, কারণ অনেক সময় দেখা যায় যে এটা থেকে ফুল মার্কস ক্যারি করা যায় না, অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে। তো ফিজিক্সে তোমরা চেষ্টা করবে সবসময় ম্যাথস আনসার করার জন্য, এবং ম্যাথস আনসার করে তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে খুব ইজিলি। সো চলো আমরা দেরি না করে এই চ্যাপ্টারে কী কী আছে এই জিনিসগুলো একটা একটা করে দেখতে থাকি। তো ভৌত রাশি এবং পরিমাপের প্রথমেই আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানের জগতে আমরা যে রাশিগুলো ইউজ করি বা যেগুলো ব্যবহার করি সেগুলা কারা ভৌত এবং কারা হইতেছে তোমার ফিজিক্যাল প্রপার্টি ক্যারি করে। তো ভৌত রাশিগুলোকে অ্যাকচুয়ালি আমরা মানে যেগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যালি দুনিয়াতে আসে সেগুলোই ভৌত রাশি। যেমন ধরো যেগুলো মাপা যায় ফিজিক্যালি, তুমি একটা জিনিসের উচ্চতা মাপতে পারবা, তুমি মাপতে পারবা ধরো হাইট, তুমি ভাবতে পারবা লেন্থ, তুমি মাপতে পারবা একটা জিনিসের ওয়েট, এরকম আরও অনেক জিনিস তুমি মাপতে পারবা। তো যে জিনিসগুলো তুমি মাপতে পারবা সেগুলো হইতেছে ফিজিক্যাল রাশি। কিন্তু তুমি ধরো এখন তোমার প্রেম, ভালোবাসা, আকাঙ্ক্ষা, এগুলো কি মাপতে পারবা? বলো তো আমাকে, এই জিনিসগুলো কি মাপা পসিবল? এই জিনিসগুলো প্রেম, ভালোবাসা, আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু মাপা পসিবল না। সো যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি মাপা পসিবল না বা যেগুলোকে তুমি অ্যাকচুয়ালি এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে বা ভৌত দুনিয়াতে কখনোই পরিমাপ করতে পারবা না, সেগুলোকে আমরা ভৌত রাশি বলি না। ভৌত রাশি কোনগুলো? ভৌত রাশি হইতেছে এই যে আমরা উপরে লিখে রাখছি কী কী আছে তোমরা দেখো। আছে হচ্ছে হাইট, আছে হচ্ছে লেন্থ, আছে হচ্ছে ওয়েট। সো এরকম অনেক জিনিস তুমি মাপতে পারবা ফিজিক্যালি। সো যাই হোক, আমরা ভৌত রাশিগুলোর মধ্যে যে রাশিগুলো নিয়ে ফার্স্টে কথা বলবো সেগুলো হচ্ছে মৌলিক রাশি। তো মৌলিক রাশি অ্যাকচুয়ালি কাদেরকে বলে? যে রাশিগুলোর যারা বা যে রাশিগুলো নিজেদের অ্যাকচুয়াল পরিমাপের জন্য অন্য কোনো রাশির উপর রিলাই করে না, অন্য কোনো রাশির ওপর রিলাই করে না। সো আমরা কি বললাম যে মৌলিক রাশি তারাই যারা নিজেদের অ্যাকচুয়াল পরিমাপের জন্য অন্য কোনো রাশির উপরে ডিপেন্ড করতেছে না, তাই তো? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 7টা মৌলিক রাশি নিয়ে কথা বলবো। সো এই 7টা মৌলিক রাশি কী কী আছে আমাদের? দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাপ এবং দীপন তীব্রতা। সো এই 7টা
এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি এগুলোকে আমরা বলি মৌলিক রাশি, যেগুলো থেকে অ্যাকচুয়ালি পরিমাপের সূচনা হয়েছে। সো এই মৌলিক রাশিগুলোর ইউনিট কী কী আমরা দেখো জেনে নেই। সো ইউনিটগুলো অনেক ডিভিশন আছে, বাট আমরা এখানে ফার্স্টলি যে ইউনিটটা নিয়ে কথা বলতেছি সেটা হইতেছে তোমাদের এই যে এসআই ইউনিট, মিটার। দৈর্ঘ্যেরটা হচ্ছে মিটার, সময়টা হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার জন্য ক্যালভিন, পদার্থের পরিমাপকে মাপি আমরা মোল দিয়ে, এবং ভর হচ্ছে কিলোগ্রাম, ক্যান্ডেলা। সো এগুলো হচ্ছে তোমার ইউনিটগুলো। এই ইউনিটগুলোকে আমরা কি বলি? আন্তর্জাতিক একক, বা আমরা বলি হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিট। সো এসআই ইউনিটগুলো কী কী আমাদের দেখো, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, ক্যালভিন, মোল, ক্যান্ডেলা। এখন কোনটার জন্য কোনটা সেটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, আশা করি তোমাদের এই ব্যাপারে নিজেদের মধ্যেই ক্লিয়ার কনসেপশন আছে। সো আমি এটা নিয়ে কথা না বাড়াই, সিম্বলগুলো দেখো। দৈর্ঘ্য মিটার, ভর কেজি, সময় হচ্ছে সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা হচ্ছে ক্যালভিন, পদার্থের পরিমাপ হচ্ছে মোল, এবং দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। সো এই ছিল আমাদের ফিজিক্যাল যেই 7টা রাশি আছে সেগুলো নিয়ে কথা। তো এটা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স তোমরা শিখে রাখতে পারো। এমন একটা শর্টকাট লিখে দিচ্ছি। আতে হচ্ছে অ্যামাউন্ট আর কি, মানে পরিমাণ। তো আমি এভাবে মনে রাখতাম, দতে দৈর্ঘ্য, শতে সময়, আতে হচ্ছে পরিমাণ বা অ্যামাউন্ট, দিতে দীপন তীব্রতা, ভতে ভর, আর প্রতে বৈদ্যুতিক প্রবাহ, আর উতে উষ্ণতা বা টেম্পারেচার। এই হচ্ছে দেউশ দ্বিপ্রভা। তো এই গেল আমাদের মৌলিক রাশিগুলো বোঝার জন্য। সো এরপরে আমরা আসতেছি যেটাতে, সেটা হচ্ছে আমাদের এই ফিজিক্যাল প্রপার্টিগুলো বা এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বা কীভাবে জানা হয়েছে। তো তোমাদের বই 7টার জন্যই আছে। তো অ্যাকচুয়ালি আমি এখানে আলাদা করে 4টাকে লিখে রেখেছি। কেন 4টাকে আলাদা করে লিখে রেখেছি? কারণ এগুলো বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এসেছে। সো সেকেন্ড, মিটার, কিলোমিটার, অ্যাম্পিয়ার এবং মোল, এগুলো ম্যাক্সিমাম টাইমই আসছে হচ্ছে ক নাম্বারের প্রশ্নের জন্য, ক নং প্রশ্ন। তো ক নং প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের জন্য লিখে রেখেছি। যেমন ফার্স্টে আমরা লিখছি সেকেন্ড। তো সেকেন্ডটা আসলে কি? সেকেন্ডটা হচ্ছে সিজিয়াম 133। সিজিয়াম 133 হচ্ছে সিজিয়ামের 133 ভর বিশিষ্ট পরমাণু। সেটার 9 এখানে কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে হচ্ছে 91,92,631টি স্পন্দন। এটা কমপ্লিট করতে যেই সময়টুকু ও নিবে সেটাকেই আমরা অ্যাকচুয়ালি বলতেছি সিজিয়াম পরমাণুর স্পন্দন। তার মানে এটাই সেকেন্ড, এটাই সেকেন্ডের হিসাব। এরপরে আসতেছি আমরা মিটারে। সেকেন্ডটা হচ্ছে মিটার। তো মিটার দিয়ে আমরা কি বোঝাই? শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 2,99,700 সরি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? তাহলে 299 কোটি 7,79,79,79,24,581 ভগ্নাংশে যে দূরত্ব। সো এই হিসাবটাকে অ্যাকচুয়ালি তোমরা মানে অ্যাপ্রক্সিমেটলি আলোর যে বেগটা আছে না ওটার সাথেও ইয়ে করতে পারো। 3 × 10⁸ যেটা, এটার অলমোস্ট কাছাকাছি। এখানে দেখো 8 ঘড়ি আছে, 1 2 3 4 5 6 7 8 আর বেশি আছে। সো যাই হোক, এতগুলো ভগ্নাংশে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই আমরা বলতেছি অ্যাকচুয়ালি মিটার। এরপরে আসতেছি কিলোগ্রাম। সেটা হইতেছে এই যে এইটা, এই মেজারমেন্টটা কত দেখো, 6.626 × 10⁻34। এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কের ধ্রুবক। কি বলি এটাকে? উপরে লিখে দিই। প্লাঙ্কস কনস্ট্যান্ট। হ্যাঁ, সো প্লাঙ্কের ধ্রুবক সংখ্যাকে যদি আমরা অ্যাকচুয়ালি যত ভগ্নাংশ ভাগ করে যে ভরটা পাই, একক 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 পরিমাপে এতকে ভাগ দিলে যে ভরটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি 1 কিলোগ্রাম। তারপরে আসতেছি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের পরিমাপটা কি দেখো, পার সেকেন্ডে 1.6021 × 10⁻19টি ইলেকট্রনের সমপরিমাণ ভর। এটাকে আমরা বলতেছি সমপরিমাণ ভর। সরি, এটা ভর হবে না, এখানে একটু ভুল হয়েছে, সেটা হবে এখানে অ্যাকচুয়ালি হবে চার্জ। ঠিক আছে, সো আমি এটা কারেকশন করে দিতেছি, এটা হবে চার্জ।
সমপরিমাণ ইলেকট্রনের চার্জ, মানে পার সেকেন্ডে এতগুলা ইলেকট্রনের সমপরিমাণ চার্জকেই আমরা বলতেছি 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কি? অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা হইতেছে তোমার মানে I = Q/T। তার মানে একক সময়ে যে পরিমাণের চার্জ প্রবাহিত হবে সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে অ্যাম্পিয়ার, বা পার সেকেন্ডে যে এই যে 1.6021 × 10⁻19টি ইলেকট্রনের সমপরিমাণ চার্জ, এগুলো সংজ্ঞায় আসবে তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে। সো তোমরা স্পেশালি এই চারটা সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, অ্যাম্পিয়ার, মোল এগুলো পড়ে নেবে। মোল হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকলে সেটাকে আমরা বলি মোল সংখ্যার অ্যাভোগাড্রোর ধ্রুব সংখ্যক, সরি। সো অ্যাভোগাড্রোর ধ্রুবকটা কত তোমরা বলো তো? অ্যাভোগাড্রোর ধ্রুবকটা হচ্ছে, তোমরা এটা তোমাদের কেমিস্ট্রি বইয়ে পড়ে আসছো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার Na = 6.023 × 10⁻23T। সো এত টি কণা থাকলে যেই অ্যামাউন্টের মধ্যে থাকে সেটা, সেই অ্যামাউন্টটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি একক মোল বা 1 মোল। এর পরের স্লাইডে যাই আমরা। সো আমাদের পরিমাপ করার জন্য যেই জিনিসগুলো দরকার বা পরিমাপের জন্য যে স্কেলগুলো দরকার, সেগুলোর জন্য আমরা সবচেয়ে ক্ষুদ্র দুইটা স্কেল ইউজ করি। সো একটা স্কেলকে আমরা এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের জন্য, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের ইউজ এখানে দুইভাবে দেওয়া আছে। সো আমরা এই দুই ইউজই দেখব। তো ফার্স্টে হচ্ছে স্লাইড ক্যালিপার্সের যে চিত্রটা আছে, এটা থেকে আমরা দেখো একটু বোঝার চেষ্টা করি এখানে অ্যাকচুয়ালি কী কী আছে। স্লাইড ক্যালিপার্সে এই যন্ত্রটা আমরা কেন ইউজ করি, আগে এটা নিয়ে একটু কথা বলে নিই। তো স্লাইড ক্যালিপার্স যন্ত্রটা আমরা এই জন্য ইউজ করি, ধরো যে তোমার কাছে একটা এরকম স্কেল আছে, তো এই স্কেলের মধ্যে সাপোজ ধরো যে এগুলো হচ্ছে ভাগ সংখ্যাগুলো। সো আমরা ফার্স্টে ধরি চলো যে তোমার এখানে এটা হচ্ছে তোমার 4 মিলিমিটার, এটা হচ্ছে তোমার 4 মিলিমিটার, আর এটা হচ্ছে তোমার 5 মিলিমিটার। সো এই যে 4 মিলিমিটার এবং 5 মিলিমিটার, এই দুইটা গ্যাপের মাঝখানে যদি কোনো কিছুর পরিমাপ হয়, তো এইটাকে মাপার জন্য এখানে যে স্কেলটা ইউজ করতেছে সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেল। এখন কোনো জিনিসের দৈর্ঘ্য মাপার জন্য আমরা সেই জিনিসটাকে এই যে এই স্কেলটা দেওয়া আছে, এই স্কেলের ঠিক মাঝখানে ধরো আমি এরকম একটা জিনিসকে মাপবো, ধরো আমি হচ্ছে এই জিনিসটাকে এদের মাঝখানে মাপতে চাচ্ছি। এখন তুমি যদি এই জিনিসটার দৈর্ঘ্যটা এখান থেকে এই পর্যন্ত লেন্থটা মাপতে চাও, মাপার জন্য তুমি এইখানে দেখো যে একটা স্কেল ইউজ করছো, এইটা হচ্ছে ভিতরের যে স্কেলটা, এই যে এই যে স্কেলটা, এই স্কেলটা হচ্ছে তোমার মেইন স্কেল, মেইন স্কেল। আর তুমি এইটার ভেতরে যে এইখানে যে স্কেলটা ইউজ করতেছো, অন্য একটা কালি দিয়ে দেখাই, এই যে এইখানে যে স্কেলটা ইউজ করতেছো এক্সট্রা করে, এটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেল। তো মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের মধ্যে আমরা ডিফারেন্সটা এখন বোঝার চেষ্টা করব, যে মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল কখনোই সমান জায়গায় থাকে না, এদের মাঝখানেও একটা গ্যাপিং আছে। সো এই গ্যাপিংটার মাধ্যমে আমরা কীভাবে একটা জিনিসকে পরিমাপ করি সেটা আমরা পরে দেখতেছি। তো তোমাদের এসএসসি সিলেবাসে তোমরা ফার্স্টে যে যন্ত্রটার সাথে পরিচিত হবে সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এবং এটার মধ্যে কী কী পার্ট আছে সেটা নিয়ে ফার্স্ট একটু বলে ফেলি। এগুলো তোমাদের এমসিকিউতে বা অবজেক্টিভে চলে আসতে পারে। এখানে এই যে দেখো এখানে দুইটা আংটা আছে বা কাটার মতো আছে, এগুলো দিয়ে জিনিসটাকে অ্যাকচুয়ালি ধরে বা এটাকে এই জায়গাটার মধ্যে ফিক্সড করে রাখে। আর হচ্ছে তোমাদের এখানে আছে কি, উপরে একটা স্ক্রু আছে, তোমাদের এখানে একটা স্ক্রু আছে। তো এই স্ক্রুটা ইউজ করে সাধারণত এই স্কেলটাকে এখান থেকে মুভমেন্ট করা যায়, সামনে পেছনে নেওয়া যায় বা এটাকে লুজ করা যায়। আর আছে হচ্ছে তোমাদের এখানে উপরে দুইটা আরও আংটার মতো আছে, এটা দিয়ে তোমরা আসলে অন্ত ব্যাসার্ধটা মাপতে পারো। সাপোজ ধরো তোমরা একটা সার্কুলার জিনিস মাপতে চাইতেছো, সাপোজ ধরো এরকম একটা সার্কুলার জিনিস রিং মাপতে চাইতেছো, তুমি কি করবা, এই রিংটাকে এই দুইটা আংটার বাইরে দিয়ে প্লেস করবা, মানে আংটাটা থাকবে হচ্ছে এইভাবে, বাইরে দিয়ে আংটাগুলো থাকবে। সো জিনিসটাকে তুমি এটার মাঝখানে প্লেস করলা, বা তুমি এটা করতে পারো যে আংটাটা এই যে ভিতর দিয়ে আসলো, এই জিনিসটা ধরো হলো, এটা জিনিসটা হলো মানে মাঝখানে কিছু নাই। সাপোজ জিনিসটা এরকম একটা, ভিতরে ধরো এই যে আরেকটা,
এই যে এখন ধরো এখানে যে হলো স্পেসটা ক্রিয়েট হয়েছে, এই যে আমরা যে ইয়েলো বর্ডার দেওয়া জায়গাটা, এটাকে আমরা বলতেছি হলো, হলো স্পেস। আর এই জায়গাটা, আর ধরো এই যে গ্রিন গ্রিন লাইন যে জায়গাটা, এই জায়গাটা হইতেছে এটার সলিড পোর্শন। ঠিক আছে, তো এটা হচ্ছে সলিড আর এটা হচ্ছে হলো। তো তুমি অ্যাকচুয়ালি এই ভিতর দিয়ে হচ্ছে আংটাটাকে নিয়ে আসবা, তো যার কারণে দেখা যাবে যে এই জিনিসটা এটার মাঝখানে প্লেস হয়েছে, এবং তুমি ভিতরের যে রেডিয়াসটা বা অন্তঃব্যাসার্ধটা, মানে আমি বলতে চাচ্ছি জিনিসটা অনেকটা এইরকম যে তুমি হচ্ছে এইটার রেডিয়াসটা মাপতেছো, এটা হইতেছে R1 আর এইটা হইতেছে তোমার R2। সো তোমার R1 মাপার জন্য তুমি ইউজ করবা কি, অন্তঃব্যাসার্ধটা মাপার জন্য তুমি ইউজ করবা এইটা, আর যদি তুমি R2 মাপতে চাও তাহলে তুমি ইউজ করবা হচ্ছে এইটা। সো এইভাবে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা মাপতে পারো দুইভাবে। সো যাই হোক, এই ছিল তোমাদের অ্যাকচুয়ালি স্লাইড ক্যালিপার্সের পরিচিতি। এবার আসতেছে আমরা স্ক্রু গজ। ভার্নিয়ার স্কেল ইউজ করা হয় এইখানেও, সো বাট এইটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি হচ্ছে বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল। তো ফার্স্টে যন্ত্রটার সাথে পরিচিত হই যে এখানে অ্যাকচুয়ালি কী কী আছে। আমরা একদম বেসিক আলোচনাগুলো কেন করতেছি, কারণ তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা তখন টিচাররা তোমাদেরকে আস্ক করবে যে এই জায়গাটাকে কি বলে, ওই জায়গাটাকে কি বলে, যন্ত্রগুলো কি। এখন আমাদের হাতে যেহেতু যন্ত্রটা নেই, আমরা এটার ছবি দিয়ে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি আছে, এখানে আছে স্পিন রেল, এখানে আছে অ্যানভিল, এখানে আছে মেইন স্কেল, এখানে আছে সার্কুলার স্কেল এবং হচ্ছে থিমবেল, তারপর হচ্ছে র্যাঞ্চলেট, তারপর হচ্ছে স্লিভ এবং ইউ ফ্রেম। তো ফার্স্টে আমরা দেখি যে এখানে কি কি ইউজ করছে। তুমি দেখো যে এখানে এই যে ইউ আকৃতির একটা ফ্রেম আছে, এই যে ইউ আকৃতির একটা ফ্রেম, এটার মাঝখানে এই যে দুইটা আংটা আছে, যে আংটাটা স্টেবল বা যেটা নড়ে না, এটা হচ্ছে স্টেবল। এই স্টেবল আংটাটাকে বলা হচ্ছে এনভিল। তারপরে হচ্ছে এইটাকে বলা হচ্ছে স্পিন রেল, যেটা হচ্ছে সামনে পেছনে মুভমেন্ট করে, ও এদিকেও আসতে পারে এদিকেও যাইতে পারে। সো এটাকে হচ্ছে মুভেবল, এই জন্য এটাকে আমরা বলতেছি স্পিন রেল। তারপরে হচ্ছে তোমার এখানে আছে যে পোর্শনটা, এটাকে বলে হইতেছে স্লিভ। তারপরে এই যে জায়গাটা আছে, এই যে স্লিভের যে জায়গাটা, এইটার মধ্যে যে স্কেলটা থাকে, যে স্কেলটা এখানে ইউজ করা হয়েছে, এটাই হইতেছে আসল স্কেল। আসল স্কেল মানে যে পরিমাপটা তুমি বড় পরিমাপটা মাপতেছো, সাপোজ ধরো এটার মাঝখানে তো আমরা সাধারণত যে সিলিন্ডার আকৃতির জিনিসপত্র মাপি, সাপোজ এখন ধরো যে আমরা একটা সিলিন্ডার ড্র করতে চাইতেছি, এই ধরো আমাদের সিলিন্ডারটা। তো এখন তুমি সিলিন্ডারটার এই যে ইয়েটা মাপতে চাইতেছো, ডায়ামিটারটা মাপতে চাইতেছো, ডি, এই ডায়ামিটারটা মাপতে চাইতেছো। এই যে তুমি ডায়ামিটারটা মাপতে চাইতেছো, এটা মাপার জন্য তোমাকে এই জিনিসটাকে এইখানে এনে প্লেস করতে হবে। তুমি এইখানে বসানোর পরে এই জিনিসটার এই যে এই ডায়ামিটারটা তুমি এখান থেকে মাপতে পারবা, বুঝছো? সো সেই ক্ষেত্রে তোমার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেঞ্চলেট। এই রেঞ্চলেটের কাজটা কি? রেঞ্চলেটের কাজটা হচ্ছে তুমি যখন এটাকে ঘুরাবা বা এটাকে যখন মুভ করবা, তখন একটা সাউন্ড প্রডিউস করবে, এখান থেকে একটা সাউন্ড আসবে। তো এখানে টিক 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 এরকম একটা সাউন্ড, এরকম একটা সাউন্ড আসবে। সো এরকম এই যে ট্রক সাউন্ডটাও আসতেছে, এই সাউন্ডটাই হইতেছে এই যে এই জায়গাটা বা রেঞ্চলেটের জায়গাটা থেকে যে সাউন্ডটা বের হবে। যদি জিনিসটা টাইট হয়ে লাগছে, এখানে যে জিনিসটা শক্তপোক্ত হয়ে লাগছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝার জন্য আমরা ইউজ করতেছি এই রেঞ্চলেটটা। সো এই রেঞ্চলেটের কাজ হইতেছে এইটা এক্সপ্লেন করা যে এই জিনিসটা শক্ত হয়ে এখানে জয়েন্ট হয়েছে কিনা। সো যাই হোক, আশা করি তুমি বুঝতে পারছো। এটা যদি সাউন্ড না করে তাহলে বুঝবা যে এখনও শক্ত হয়ে লাগে নাই। আর হচ্ছে এই যে ট্রিমবেল, এই ট্রিমবেলটা হইতেছে তোমার অ্যাকচুয়ালি ঘুরানোর, এটা ঘুরায় ঘুরায় হইতেছে তুমি স্লাইড ক্যালিপার্সটাকে ওইটার সাথে জোড়া দিবা। এই গেল তোমার হচ্ছে সরি স্লাইড ক্যালিপার্স না, এটা হচ্ছে তোমার কি বলে স্ক্রু গজ। এখন আসো আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে কীভাবে একটা যন্ত্রকে মাপবো সেটা নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা বলি। তো স্লাইড ক্যালিপার্সের জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটাকে বলতেছে আমরা ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবকটা কি? তো আমরা স্লাইড ক্যালিপার্সটা তো দেখছি, স্লাইড ক্যালিপার্সটা কেমন থাকে, একটা মেন স্কেল থাকে, একটা ভার্নিয়ার স্কেল থাকে। সো আমরা আরেকবার চিত্রটা একটু আঁকার চেষ্টা করি।
তো এই যে ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেল এই দুইটা জিনিসকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব বা আলাদা করব, তো এইখানে মনে করো অনেকগুলো এরকম দাগ আছে, হরাইজন্টাল লাইন্স আছে, সরি ভার্টিক্যাল লাইন্স আছে। সো এগুলো হইতেছে তোমার মেইন স্কেলের ক্ষুদ্রতম ভাগগুলা। তো এটার সাথে এখানে ধরো ভার্নিয়ার স্কেলে যে দাগগুলো থাকবে সেগুলো পুরোপুরি মিলবে না, একটু দূরে দূরে থাকবে। সাপোজ এইটা এখানে আছে না, তো এই দাগটা একটু সামনে থাকবে ধরো, আবার এইটা এখানে আছে না, এই দাগটা একটু পেছনে থাকলো, এরপরে এই দাগটা থাকলো, এরপরে এই দাগটা থাকলো। সো এইভাবে অনেকগুলো দাগ থাকবে, ধরো সমান দাগ দেওয়ার চেষ্টা করি। তো ধরো তোমার কাছে এইরকম দাগ আছে, এইরকম দাগ আছে, এরকম দাগ আছে, যেগুলো কমপ্লিটলি মিলতেছে না, বাট কোথাও না কোথাও গিয়ে না একটা দাগ মিলবেই, একটা দাগ মিলবেই। সো এখানে মনে করো টোটাল ঘর থাকবে তোমার কাছে, সাপোজ এখানে তোমার কাছে টোটাল পরিমাণে ঘর আছে হইতেছে 10টা। কারণ কি আমরা জানি যে মিলিমিটারের থেকে যে নিচের যে স্কেলটা আমরা মাপতেছি সেটা হইতেছে এটার 10 ভাগ, তাই না? সো এই যে এখন আমি দেখলাম এখানে 10 ভাগ পরিমাণে আছে এই যে এই জায়গাটুকু। তো এই জায়গাটুকুর মধ্যে যেইটা মেইন স্কেলের দাগের সাথে মিলে যাবে, এই যে এই দেখো এইটা মিলছে, এটা কয় নাম্বার দাগ? 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার। তো মনে করো এটা হচ্ছে 9। সো এই 9টাকে বলে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ধরো আমরা একটা ইয়ে দিয়ে নিই, ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, তো ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি? ভার্নিয়ার সমপাতন জিনিসটা হচ্ছে এইরকম অনেকটা, যে যেটার সাথে অ্যাকচুয়ালি মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল যেই জায়গাটায় মিলবে, মেন স্কেল ও ভার্নিয়ার স্কেল যেখানে মিলবে সেটাকে আমরা বলতেছি ভার্নিয়ার সমপাতন। তো এখানে ভার্নিয়ার সমপাতন আমরা কত বলতেছি? 9। তো এখন ভার্নিয়ার ধ্রুবকটা কি? এখন আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট পড়তেছি। ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি? ভার্নিয়ার কনস্ট্যান্টটা হইতেছে সেই জিনিস যেটা তোমার মেইন স্কেলটা এবং ভার্নিয়ার স্কেলটা, মেইন স্কেলটা ভার্নিয়ার স্কেলের তুলনায় কতটুকু রিডিং কম দিতেছে বা এটা কতটুকু পরিমাণে ছোট সেইটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট জিনিসটা ইউজ করি। মেইন স্কেল এল এর চেয়ে ভার্নিয়ার স্কেল কতটুকু ছোট, ভার্নিয়ার স্কেল মেইন স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল কতটুকু ছোট সেটা বোঝার জন্য আমরা এই পোর্শনটা ইউজ করি, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমরা ধরা যাক যে এখানে তোমার 9টা দাগ আছে টোটাল এবং মেইন স্কেলে দাগ আছে 10টা। মেইন স্কেলে যেখানে 10টা দাগ আছে, ভার্নিয়ার স্কেলে সেখানে মনে করো যে তোমার দাগ আছে হচ্ছে 9টা। তো এই যে 9টা দাগ আছে আর এখানে 10টা দাগ আছে, তার মানে এখানে 10টা দাগ এখানে 9টা দাগের সমান। তার মানে আমরা কি বলতেছি, এখানে 10টা দাগ ইকুয়ালস টু 9/10, তার মানে কি 0.9 মিলিমিটার, তাই না? মানে হচ্ছে এখানে এক একটা দাগ হইতেছে 0.9 মিলিমিটার করে দূরে দূরে আসে। তো এই যে কতটুকু ছোট হইলো, তাইলে 1 মিলিমিটার মাইনাস হইতেছে 0.9, তার মানে 0.1। এই 0.1টাই হইতেছে এখানে তোমার ভিসি বা ভার্নিয়ার্স কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তার মানে মেইন স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলের দাগটুকু কতটুকু ছোট। তাহলে ভিসির জন্য আমরা যে ফর্মুলাটা লিখতে পারি সেটা হইতেছে ভিসি ইকুয়ালস টু 1 মাইনাস, এই হচ্ছে ফর্মুলা। তার মানে ভার্নিয়ার স্কেলের যে দাগ সংখ্যা ডিভাইডেড বাই মূল স্কেলের দাগ সংখ্যা সেটাকে 1 থেকে মাইনাস করতেছি, মানে এটা 1 মিলিমিটারে কতটুকু পরিমাণে ছোট সেটাই হইতেছে অ্যাকচুয়ালি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো স্লাইড ক্যালিপার্সে এখন তুমি যখন একটা জিনিসকে মাপবা, মনে করো যে এক্সট্রা পার্টটুকু মাপবা, সেটার জন্য তোমার ফর্মুলাটা দাঁড়াইতেছে এল, বা একটা জিনিসের দৈর্ঘ্য ইজিক্যাল টু এম প্লাস ভার্নিয়ার সমপাতনটাকে যদি আমরা বলি হইতেছে ভি, তাহলে হইতেছে ভি ইন্টু ভিসি। তাহলে কোনটার পরিচয় কি এখানে? এখানে হইতেছে এল হইতেছে মূল পার্ট, মূল রিডিং বা মূল স্কেলে যে পরিমাণ একটা জিনিসের দৈর্ঘ্য, ধরো এই জিনিসটা মাপতেছো,
তো এটার মূল স্কেলে কতটুকু আছে আর ভার্নিয়ার স্কেলের অংশটুকুতে কতটুকু আছে সেটা মেজার করার জন্য যে পোর্শনটা আমরা ইউজ করতেছি সেটাই হইতেছে এল হইতেছে মূল স্কেলের মূল রিডিং মাপ আর হইতেছে কি এখানে হইতেছে ভি হইতেছে তোমার ভার্নিয়ার সমপাতন আর ভিসিটা কি ভিসিটা হইতেছে কনস্ট্যান্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের তুলনায় কতটুকু ছোট বড় সো এই হইতেছে তোমার ফর্মুলা তারপরে স্লাইডে আসো এখন আমরা পড়বো স্ক্রু গজ বা বৃত্তাকার স্কেলের ব্যাপারটা তো এখানেও সেম এখানে যে দেখো অবজার্ভ রিডিং এখানে দেখো অবজার্ভ রিডিং এই জিনিসটা কিসের সমান এটা হইতেছে তোমার মেইন স্কেলের রিডিং প্লাস হচ্ছে সার্কুলার স্কেলের রিডিং এখন একটা স্ক্রু গজে কী থাকে আমরা দেখছিলাম আরেকবার ওই আগের স্লাইডটাতে একটু ফেরত যাই তো এখানে দেখো এইটা ছিল হইতেছে আমাদের আসল স্কেল বা মেইন স্কেল আর আমাদের কাছে এই পোর্শনটা যেটা ছিল এটা হইতেছে আমাদের বৃত্তাকার স্কেল তো এখানে একটা ব্যাপার আছে তুমি এই জিনিসটাকে কমপ্লিটলি মনে করো যে আমি 1 সাইকেল পরিমাণ ঘোরাবো সো এই জিনিসটাকে ধরো যে তুমি 1 সাইকেল পরিমাণ এখান থেকে এই পর্যন্ত ঘুরায় আবার এখানে ব্যাক করে নিয়ে আসলা এই যে এটা হইতেছে 1 সাইকেল এই যে 1 সাইকেল দিলে এই যে একটা ঘোরানোর সাথে সাথে স্কেলটা সামনের দিকে আগাইতেছে না মানে এই স্কেলটা এদিকে সামনের দিকে মুভ করবে না এটা এদিকে সামনে আগায় আসবে না আমরা আগের ছবিটাতে কি দেখছি তুমি যদি এইটাকে কমপ্লিটলি একটা রোটেশন দিয়ে নিয়ে আসো তাইলে এটা একটু সামনের দিকে আগাবে এই যে মেইন স্কেল বরাবর একটু সামনে আগাবে এই যে মেইন স্কেল বরাবর সামনে আগাইছে যতটুকু সামনে আগাইছে এই যে যতটুকু পরিমাণে সামনে মুভ করবে মেইন স্কেল বরাবর ধরো এটা হচ্ছে তোমার সামনে হইতেছে এই সাইডে হইতেছে ধরো মেইন স্কেলটা তো মেইন স্কেল বরাবর ও যতটুকু সামনে আগাইছে সেটাকে আমরা বলতেছি একবারে যতটুকু যাচ্ছে সেটা হচ্ছে পিচ তো এটা তোমাদের ক নম্বরের প্রশ্নের জন্য আসবে যে পিচ কাকে বলে তার মানে তুমি যদি একটা সাইকেল এটাকে রোটেট করে নিয়ে আসো মেইন স্কেল বরাবর যতটুকু সামনে আসলো সেটাকে আমরা বলতেছি পিচ তো লেস কাউন্ট হইতেছে পিচ ডিভাইডেড বাই এই যে বৃত্তাকার স্কেলটা আছে এই স্কেলটার মধ্যে এরকম ভাগ সংখ্যা থাকবে তো এক সাইডে এরকম দাগ থাকতে পারে হয়তো 50টা থাকতে পারে বা টোটাল মিলে 100টা দাগ থাকতে পারে তো টোটাল যে দাগটা থাকবে সেটাকে আমরা বলতেছি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ঠিক আছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তাহলে লেস কাউন্ট হইতেছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তাহলে আমাদের অবজার্ভ ধরো আমি একটা জিনিসের ডায়ামিটার মাপবো ডি ইজ ইকাল টু মেইন স্কেলের রিডিং ধরো মেইন স্কেল রিডিং বা MSR প্লাস হইতেছে সার্কুলার স্কেলের রিডিং ইন্টু LC এখন সার্কুলার স্কেলে যে রিডিংটা দিবে সার্কুলার স্কেলে কোন রিডিংটা দিবে ধরো যে এইটা হইতেছে মেইন দাগটা এই দাগটা সার্কুলার স্কেলের যেই দাগ বরাবর থাকতেছে যে ধরে 75 তাই না তো এই 75টাই হইতেছে তোমার সার্কুলার স্কেল রিডিং সার্কুলার স্কেল রিডিং আশা করি তোমরা বুঝতে পারছো তো এটা যদি তোমাদের সার্কুলার স্কেলের রিডিং হয় তাহলে হইতেছে তোমাদের LC আমি একটু রিরেজ করে দিই LC ইন্টু হইতেছে সার্কুলার স্কেল রিডিং CSR সার্কুলার স্কেল রিডিং মেইন স্কেল রিডিং ঠিক আছে আর হচ্ছে মাঝখানে থাকতেছে LC তো এই হইতেছে তোমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা ঠিক আছে আরেকবার লিখে দিই ডায়ামিটার D ইকুয়ালস টু হইতেছে মেইন স্কেল রিডিং MSR প্লাস হইতেছে LC ইন্টু সার্কুলার স্কেল রিডিং ঠিক আছে সো এই হইতেছে তোমাদের ফাইনাল ফর্মুলা এই হইতেছে ফর্মুলা
তো এই ছিল এই চ্যাপ্টারের একটা পোর্শন যেখানে আমরা মূলত আলোচনা করে ফেললাম যে আমাদের কোন জায়গাটায় কি বেসিকটুকু লাগবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে কিভাবে আমরা একটা জিনিসকে মাপতে পারি। এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হইতেছে এরর বা ত্রুটি। তো একটা জিনিস মাপতে গেলে এরকম তোমার এরর হবেই বা ত্রুটি হবেই। তো কিভাবে ত্রুটিটা হয়, সাপোজ ধরো যে তোমার কাছে আমি একটা স্কেল আছে এরকম, এই স্কেলটার মধ্যে মনে করো তুমি একটা জিনিসকে মাপতেছো, ধরো এই যে এই জিনিসটাকে মাপতেছো তুমি, এইটা একটা পেন্সিল সাপোজ ধরো, তুমি হচ্ছে এই পেন্সিলটাকে মাপতেছো এখানে। তো তুমি যে পেন্সিলটাকে মাপছো, তো ধরো যে তোমার এখানে রিডিংটা আসছে কত, সরি এভাবে তো না, একটা দাগ দেওয়ার চেষ্টা করি। ধরো তোমার এটা হচ্ছে তোমার রিডিং আসছে, এই রিডিংটা আসছে হইতেছে ধরো এই রিডিংটা আসছে ধরো তোমার 7 মিলিমিটার। কিন্তু মনে করো এই যে এখান দিয়ে মনে করো একটা এক্সট্রা একটু পার্ট ছিল পেন্সিলের মাথাটা, সো এইটা মিলায়া ধরো যে তোমার একটা পরিমাপ করতে গিয়ে একটা ত্রুটি হয়ে গেছে, সো বা একটু মানে একটু বেশি হবে, এই যে একটু বেশি হবে, সো এইটা হবে ধরো তোমার অ্যাকচুয়ালি পেন্সিলটার মাপ হইতেছে 7.1 বা হইতে পারে ধরো 7.2 বা হইতে পারে 7.3। তো এইটা যদি হয় এই যে 7.1 7.2 7.3, তাহলে তোমার ত্রুটি হয়েছে কতটুকু, 0.1 0.2 0.3, এগুলো হইতেছে এরর। তো আমরা মাপতেছি শতকরা ত্রুটি। তো এই শতকরা ত্রুটির জন্য আমরা ফার্স্টে যে কনসেপ্টটা শিখবো সেটার নাম হইতেছে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি হইতেছে একটা চূড়ান্ত ত্রুটিটা কি, চূড়ান্ত ত্রুটিটা হইতেছে মডিউলাস অফ এই যে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, এটা সবসময় একটা মডের ভিতরে আছে। সো এটাই হইতেছে চূড়ান্ত ত্রুটি। সো তুমি মাপছিলা কত, পরিমাপকৃত মাপটা ছিল হইতেছে তোমার 7, এটা হইতেছে রিডিং, আর এইটা কি, এই পার্টটা হইতেছে তোমার অ্যাকচুয়াল। সো তোমার অ্যাকচুয়াল রিডিং, অ্যাকচুয়াল ভ্যালু। তো তোমার এই অ্যাকচুয়াল ভ্যালু থেকে যদি তুমি রিডিংটা মাইনাস করে দাও, মানে তোমার অ্যাকচুয়াল থেকে রিডিংটা চলে গেলে থাকতেছে তোমার চূড়ান্ত ত্রুটি। তার মানে এইখানে তোমার আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক মানে হইতেছে যেটা অ্যাকচুয়াল মান সেটার রেসপেক্টে তুমি কতটুকু ঝামেলা করছো। আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তো আমরা পড়লাম যে আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হইতেছে পরিমাপকৃত মান। মানে কি, মানে তুমি যেই মাপটা মাপছো পরিমাণকৃত মাপ, সেইটার রেসপেক্টে তোমার ত্রুটিটুকু কতটুকু। চূড়ান্ত ত্রুটিটা তো ছিল তোমার প্রকৃত মান মাইনাস তোমার পরিমাপকৃত মান, এই যে এইটা হইতেছে তোমার এই যে এই ত্রুটিটা, এই ত্রুটিটা হইতেছে এই চূড়ান্ত ত্রুটি। সো এই চূড়ান্ত ত্রুটিটাকে যদি তুমি তোমার পরিমাপকৃত মানে যে 7 এটা দিয়ে রিডিংটা দিয়ে ভাগ দাও, এই যে রিডিংটা দিয়ে ভাগ দাও, তাহলে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা হইতেছে তোমার আপেক্ষিক ত্রুটি। সো আশা করি তোমরা বুঝছো। এখন লাগবে তোমাদের বের করা সেটা হচ্ছে শতকরা ত্রুটি। তো শতকরা ত্রুটিটা কি, শতকরা ত্রুটি হচ্ছে যে তোমার আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, ইন্টু 100%। এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফর্মুলা। তো এভাবেই তোমরা একটা জিনিসে কীভাবে ত্রুটি হয়েছে সেটা খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারো। তো এই ছিল তোমাদের শতকরা ত্রুটির ব্যাপারটা। তো এরপরে আসি আমরা একটা প্রবলেম সলভ করব। তো এই একটা প্রবলেম দিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে সব বুঝে ফেলার চেষ্টা করব, কজ এখান থেকে তোমাদের বোর্ডে খুব বেশি কোয়েশ্চেন আসে না। সো আমরা যে কোয়েশ্চেনটা করছি, তোমাকে দেখো একটা বস্তুটা আয়তাকার বস্তু, দৈর্ঘ্য প্রস্থ আছে যেহেতু, তো তুমি বুঝতেছোই। সো একটা আয়তাকার প্লেট হইতে পারে।
তো এই আয়তাকার প্লেটের কী দেওয়া আছে, প্রধান স্কেলের রিডিং দেওয়া আছে, সমাপাতন দেওয়া আছে, একটা ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা, তার মানে স্লাইড ক্যালিপার্স ইউজ করে মাপছে, আর হইতেছে প্রস্থ 10 সেন্টিমিটার, সমাপাতন 8 এত। এখন দুইটা রিডিং কত এটা দেয় নাই, বাট বলছে যে আপেক্ষিক ত্রুটি 0.5%। হ্যাঁ, তো এখন আপেক্ষিক ত্রুটি যদি 0.5% হয়, ক্ষেত্রফল পরিমাপে একটি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি আপেক্ষিক ত্রুটি, নর্মাল আপেক্ষিক ত্রুটির হইতেছে দ্বিগুণ, এটা তোমাকে দেখাইতে বলছে। আচ্ছা চলো আমরা দেখি এটা মিলে কিনা আমাদের প্রবলেমটা। তো আমরা ফার্স্টে রিডিংটা বের করি। আমাদের রিডিং এল ইকুয়ালস টু এম আর এস, মেন স্কেল রিডিং, প্লাস হইতেছে তোমার ভিসি ইন্টু ভি, তার মানে কি ভিআরএস আর কি, ভার্নিয়ার ভিএসআর মানে ভার্নিয়ার স্কেল রিডিং, ভিএসআর বা ভার্নিয়ার স্কেল রিডিং। তো তোমাদের মেন স্কেল রিডিংটা এখানে কত দেখো তো, দৈর্ঘ্য পরিমাপে আমরা আগে লেন্থ মাপতেছি, দৈর্ঘ্য এল, এলটা হতেছে 15 প্লাস কি তোমাদের ভার্নিয়ার সমাপাতন হইতেছে 12 ইন্টু কত, 12 ইন্টু 0.1, 0.1, তাহলে তোমাদের কত আসতেছে 15। আচ্ছা ওটা কিন্তু সেন্টিমিটারে আছে তাই না, সো আমরা সেন্টিমিটারে মাপার জন্য এটাকে অ্যাকচুয়ালি আমাদের পয়েন্ট, এটাকেও 15 প্লাস 12 বাই 10, মানে সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করে নিলাম 10 দিয়ে ভাগ দিয়ে, বুঝছো, প্লাস হইতেছে 0.12, তাহলে কি 15.12 এত সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেল দিয়ে তো আমরা অ্যাকচুয়ালি কিসে মাপি, ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি মিলিমিটার মাপি, তো এটাকে অ্যাকচুয়ালি তোমার 10 দিয়ে ভাগ করে নিতে হবে বারবার, কজ হইতেছে এটাকে আমরা কিসে কনভার্ট করতেছি, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতেছি, সেন্টিমিটারে। আর যদি তুমি এখন প্রস্থ বা উইডথ মাপো, এটা হইতেছে তোমার এমআরএস প্লাস হইতেছে ভিসি ইন্টু ভিআরএস ভিএসআর, তাইলে ওখানে হইতেছে তোমার 10 প্লাস হইতেছে তোমার 8 ইন্টু 0.1 ভাগ 10, কত আসে 10.08 সেন্টিমিটার, এই তো আসতেছে। তাহলে তোমার ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল এরিয়া, এরিয়া ইজ ইকাল টু লেন্থ ইন্টু উইডথ ইকুয়ালস টু 10.8 ইন্টু 15.12, 10.8 ইন্টু 15.12, তার মানে তোমার আসতেছে হইতেছে 163.295 এত কত সেন্টিমিটার স্কোয়ার। সো এই গেল আমাদের একটা হিসাব। এখন বলছে তোমাদের কি যে আপেক্ষিক ত্রুটি, এখন বলা আছে যে আপেক্ষিক ত্রুটি কত, আপেক্ষিক ত্রুটি ইজ ইকাল টু 0.5, তাই না, 0.5 শতকরা ত্রুটি দিচ্ছে না আপেক্ষিক ত্রুটি, আচ্ছা তোমাকে দিচ্ছে আপেক্ষিক ত্রুটি 0.5%, আচ্ছা 0.5%। তো আমাদের ফর্মুলা কী ছিল, চলো আমরা একবার দেখি। এই যে আমাদের আপেক্ষিক ত্রুটির ফর্মুলা ছিল চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, তাই না। তো আমরা তো পরিমাপকৃত মানটা জানি, এখন আমরা তাহলে চূড়ান্ত ত্রুটিটা বের করতে পারবো। তাইলে আমাদের চূড়ান্ত ত্রুটি সমান সমান আপেক্ষিক ত্রুটি, আত্রুটি ইন্টু হচ্ছে পরিমাপ। তো তোমার এখানে আপেক্ষিক ত্রুটি কত আসছে, তোমার একটা ছিল 15 পয়েন্ট, সো তোমাদের এখানে আপেক্ষিক ত্রুটিটা আসছে হলো 0.5%, এবং তোমার এখানে পরিমাপটা তুমি দৈর্ঘ্যের ব্যাপারটা চিন্তা করো, দৈর্ঘ্য ছিল 15.12,
15.12 15.12 কত হয় এত ডিভাইডেড বাই 1000 যেহেতু 100% ছিল যেহেতু 0.5 ডিভাইডেড বাই 100 ইন্টু হইতেছে 15.12 তোমার এখানে আসতেছে 0.0756 এত। আর যদি তুমি উইডথেরটা চিন্তা করো এটা হইতেছে লেন্থ ডেল এল, আর যদি তুমি ডেল ডাব্লিউ হিসাব করো ডেল ডাব্লিউটার হিসাব হবে 0.5/100 ইন্টু হইতেছে তোমার কত ছিল আগেরটা উইডথ ছিল আমাদের 10.08 তাই না 10.08 0.0504 ঠিক আছে এত এগুলো সব সেন্টিমিটার। তাহলে তোমার এখানে তুমি চিন্তা করো তোমার এল ম্যাক্স বা ম্যাক্সিমাম দৈর্ঘ্যটা কত ম্যাক্সিমাম দৈর্ঘ্যটা হইতেছে তোমার এল প্লাস হইতেছে ডেল এল, আর ডাব্লিউ ম্যাক্সটা কত উইডথ ম্যাক্স হইতেছে ডাব্লিউ প্লাস হইল ডেল ডাব্লিউ কত হয় দেখো তো 15.12 প্লাস হইতেছে 0.0756 তাহলে আসতেছে হচ্ছে 15.1956 আর তোমার ডেল ডাব্লিউটা আসতেছে হচ্ছে 10.08 প্লাস হইতেছে 0.0504 আমার আসতেছে 10.1304। আচ্ছা আগের হিসাবে কি আমরা কোনো ভুল করছিলাম 10.08 ইন্টু 15.12 হ্যাঁ এখানে আমরা একটু ভুল করছিলাম সরি আমরা এটা একটু কারেকশন করে দিই আমাদের মাপটা আসছে কত আমাদের মাপটা আসছে 152.4096 এত সেন্টিমিটার স্কোয়ার তাই না আর এখানে কত আসবে mx is equal to হইতেছে 15.1956 into 10.1304 10.1304 into 15.1956 তাহলে আসতেছে 153.9375 সবসময় 4 ঘর মান নেওয়ার চেষ্টা করবা। এখন তুমি চিন্তা করো তো তোমার ডেল এ কত আসে মাইনাস 152.4096 তার মানে আসতেছে হচ্ছে তোমার 1.5279 এটাকে 2 দিয়ে ভাগ দাও এত সেন্টিমিটার স্কোয়ার তাই না এখন তুমি এখন দেখলেই বুঝতেছো যে এটা হচ্ছে এটার অলমোস্ট 2 গুণ সো এই হচ্ছে তোমাদের ডেলে তাহলে তোমার আপেক্ষিক এটা হচ্ছে চূড়ান্ত এখন এখান থেকে তুমি আপেক্ষিকটা হিসাব করে নাও আপেক্ষিকটা কত হয় 1.5279 ডিভাইডেড বাই 100 তাই না ইন্টু 0.5 divided by 100 5279 তো তুমি পাইছো অ্যাকচুয়ালি তোমার চূড়ান্ত ত্রুটিটা পাইছো এখন আপেক্ষিক ত্রুটি এত ইনটু পরিমাপ তাই না তো এখান থেকে তুমি আপেক্ষিক ত্রুটিটা তোমার আসবে হইতেছে 1.05 সামথিং হ্যাঁ এরকম একটা মান আসে
অক্ষরাকৃতি। সো এইটা হচ্ছে আগেরটার অলমোস্ট ডাবল। সো এই আর কি। তো তোমরা আশা করি এখান থেকে বুঝতে পারছো যে আমরা কীভাবে ভৌত রাশি পরিমাপের ম্যাথসগুলো করব, অ্যান্ড তোমাদের মোটামুটি একটা ভালো কনসেপ্ট হয়েছে। সো আজকে এই পর্যন্তই থাকলো। তো তোমাদের ফার্স্ট লেকচারটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।